নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন। আজ তো রবিবার, কাল থেকে আবার আমাদের ইন্ডিয়ান শেয়ার মার্কেট খুলবে এবং এই শুক্রবারে 3:30 পর থেকে প্রায় ধরুন এই আড়াই দিন মার্কেট বন্ধ ছিল। তার মধ্যে কিছু খবর এসছে যেই কারণে কিছু স্টক সোমবার দিন অ্যাকশনে আসবে, তো সেইগুলো নিয়েই একটু আপনাদের সঙ্গে আলোচনা করব। প্রথম যে স্টক, ইনফোসিস লিমিটেড, এই স্টকটাকে আপনি আগামীকাল আপনার র্যাডারে রাখতে পারেন। এইখানে খবর দেখতে পাচ্ছেন, ইনফোসিস গেটস রিলিফ অ্যাজ ডিজিজিআই ড্রপস রেজ 32,403 করোড় জিএসটি ডিমান্ড নোটিস। মানে ইনফোসিসের বিরুদ্ধে এই যে ডিজিজিআই, এরা একটা 32,403 কোটির জিএসটি অর্ডার জারি করেছিল। মানে এই অর্ডার অনুযায়ী ইনফোসিসকে এই 32,403 কোটি টাকা জিএসটি হিসেবে দিতে হতো এবং সেই যে নোটিশটা সেটাই এই ডিজিজিআই ক্যান্সেল করে দিয়েছে। মানে ইনফোসিসকে আর এই 32,403 কোটি টাকা জিএসটি হিসেবে দিতে হবে না। আর এই যে সোকল নোটিস, সেটা 2017-18 সাল থেকে 2021 থেকে 22 সাল পর্যন্ত এই সময়সীমার জন্য পাঠানো হয়েছিল। আর কোম্পানি সেটাই নোটিশের মাধ্যমে এই যে এক্সচেঞ্জ গুলো রয়েছে তাদের জানিয়ে দিয়েছে। এই যে ডিজিজিআই, এদের তরফ থেকে আরো একটা নোটিশ জারি করা হয়েছে, এই যে ডাইরেক্টরেট জেনারেল অফ জিএসটি ইন্টেলিজেন্স, যেখানে তারা বলেছে, উইথ দ্য রিসিপ্ট অফ টুডেজ কমিউনিকেশন ফ্রম ডিজিজিআই দিস ম্যাটার স্ট্যান্ড ক্লোজ। মানে এই যে 32,403 কোটি টাকার জিএসটি নোটিশের মামলা, সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। তো এটা অবশ্যই ইনফোসিস এই কোম্পানিটার জন্য অনেকটাই ভালো খবর। এরপরে এশিয়ান পেন্টস, এই স্টকটাকেও আগামীকাল র্যাডারে রাখতে পারেন। এই কোম্পানির জন্য একটু খারাপ খবর এসেছে। এইখানে দেখতে পাচ্ছেন, এই যে বিড়লা গ্রুপের কোম্পানি বিড়লা ওপাস, এরা সিসিআই মানে কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া, যারা বাজারের কম্পিটিশন বজায় রাখে, মানে কম্পিটিশন ঠিকঠাক হচ্ছে কিনা দেখে, তাদের কাছে এই যে এশিয়ান পেন্টস, এদের বিরুদ্ধে একটা মামলা করতে চলেছে। কি কারণে মামলা করতে চলেছে? কারণ এই এশিয়ান পেন্টস দুর্নীতি করে তাদের যে মার্কেটের ডমিনেন্স, মানে মার্কেটের টপ পজিশন, সেটা বজায় রাখার চেষ্টা করছে। এই এশিয়ান পেন্টস কি করছে, বিভিন্ন যে ডিলার রয়েছে তাদের থ্রেটনিং মানে হুমকি দিচ্ছে এবং এই বিড়লা ওপাস, এদের যে ব্র্যান্ড, তার যে ভিসিবিলিটি, সেইটাকে আটকানোর চেষ্টা করছে। মানে দোকানের সামনে দেখবেন বিভিন্ন যে পেন্টসের কোম্পানি, তারা তাদের যে বালতি বা ডাব্বা সেগুলো কিন্তু বসিয়ে রাখে। আর এই এশিয়ান পেন্টস জোর করেই বিভিন্ন যে ডিলার, তাদের হুমকি দিয়ে সেই সমস্ত ব্র্যান্ডের যে ভিসিবিলিটি সেইগুলো লুকোবার চেষ্টা করছে। তো এই কারণেই এই বিড়লা ওপাস এরা কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়ার কাছে কেস করতে চলেছে। এরপরে এমসিএক্স বা মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া, এই কোম্পানিটা কি কাজ করে, বিভিন্ন যে কমোডিটি মানে সোনা, রূপো, তামা, পিতল এবং আরো বিভিন্ন ধরনের এই ধরনের যে সামগ্রী, সেইগুলো এক্সচেঞ্জ করে থাকে। এইখানে দেখতে পাচ্ছেন, এই এমসিএক্স সেবির তরফ থেকে আরো একটা নতুন সেগমেন্টে এক্সচেঞ্জের জন্য লাইসেন্স পেয়ে গেছে। এবং কোন সেগমেন্টে? এই ইলেকট্রিসিটি ডেরিভেটিভস, মানে এই কোম্পানিটা এখন থেকে বিদ্যুতের যে প্রাইস সেটাও কন্ট্রোল করতে পারবে। এর পরের কোম্পানি বাজাজ ফাইন্যান্স লিমিটেড, কোম্পানিটা তো বোনাস এবং স্প্লিট দেওয়ার কথা ঘোষণা করেছিল, তবে রেকর্ড ডেটটা সেটা তখন ঘোষণা করেনি। এবং এই মুহূর্তে এই বাজাজ ফাইন্যান্স লিমিটেড এই কোম্পানিটা তাদের যে বোনাস এবং স্প্লিটের ডেট সেটা ঘোষণা করে দিয়েছে। এইখানে দেখতে পাচ্ছেন, বাজাজ ফাইন্যান্স ফিক্স জুন 16 অ্যাজ রেকর্ড ডেট ফর 1:2 স্টক স্প্লিট 4:1 বোনাস ইকুইটি শেয়ার। মানে এই জুন 16 এই ডেটটাই কোম্পানির যে স্প্লিট এবং বোনাস তার রেকর্ড ডেট। মানে এই ডেটের মধ্যে আপনার কাছে যদি বাজাজ ফাইন্যান্স এই কোম্পানিটার শেয়ার থেকে থাকে, তাহলে আপনি এই 1:2 অনুপাতে স্টক স্প্লিট এবং 4:1 এই অনুপাতে বোনাসের জন্য এলিজেবল হবেন। এর পরের কোম্পানি সুইলন এনার্জি লিমিটেড, এর আগের ভিডিওতে তো ডিটেলসে আলোচনা করেছিলাম। এই কোম্পানিটা আগামীকাল একটা ব্লক ডিল আনতে চলেছে, যেখানে কোম্পানির প্রমোটার এই তান্তি ফ্যামিলি অ্যান্ড ট্রাস্ট, এরা প্রায় 20 কোটি শেয়ার এই ব্লক ডিলের মাধ্যমে বিক্রি করতে চলেছে, যার আনুমানিক মূল্য 1295 কোটি। এবং এই যে ব্লক ডিল, তার ফ্লোর প্রাইস সেট করা হয়েছে 64 টাকা 75 পয়সা পার শেয়ার, যেটা আগের দিনের ক্লোজিং থেকে প্রায় 2.9% নিচে। এবং এই ব্লক ডিলের মাধ্যমে কোম্পানিটা মোট 1.42% স্টেক বিক্রি করবে। এর পরের কোম্পানি এনএইচপিসি লিমিটেড, এনএইচপিসি অ্যানাউন্স কমার্শিয়াল অপারেশন অফ থার্ড ফেজ অফ কার্নিসা সোলার পাওয়ার প্রজেক্ট ইন বিকানির। মানে কোম্পানির হাতে যে কিছু প্রজেক্ট ছিল, তারই মধ্যে 3 নম্বর ফেজের একটি প্রজেক্ট তারা চালু করে দিয়েছে এই জুন 7, 2025 থেকেই। মানে এই শনিবার থেকেই কোম্পানির এই 3 নম্বর ফেজের 53.57 মেগাওয়াট এই ক্যাপাসিটির এই সোলার পাওয়ার প্রজেক্ট এটা শুরু হয়ে গেছে। এবং এই কোম্পানির হাতে মোট যে সোলার পাওয়ার প্রজেক্ট সেটা আছে 300 মেগাওয়াট। আর এই 53.57 মেগাওয়াট, এটাই 300 মেগাওয়াট যে ক্যাপাসিটি, এর মধ্যে 3 নম্বর ফেজ। আর এই 3 নম্বর ফেজ পূরণ করার পর কোম্পানির এখন পর্যন্ত কমপ্লিট করা যে প্রজেক্ট সেটা দাঁড়িয়েছে 107.71 মেগাওয়াট। এর পরের কোম্পানি
কোম্পানি লুম্যাক্স অটো টেকনোলজি লিমিটেড, একটি ছোট সাইজের কোম্পানি। দেখতে পাচ্ছেন 6,552 কোটি মার্কেট ক্যাপাসিটি, এবং এত ছোট মার্কেট ক্যাপাসিটি হওয়া সত্ত্বেও কোম্পানিটার কাছে 1300 কোটির অর্ডার বুক রয়েছে। এবং কোম্পানি তাদের যে প্রজেকশন বা গাইডেন্স দিয়েছে সেখানেও কিন্তু অনেক পজিটিভিটি দেখা গেছে। এইখানে যদি দেখেন, এই কোম্পানি আশা করছে তাদের যে রেভিনিউ বা গ্রোথ সেটা আগামী 2 থেকে 3 বছরে প্রায় 30 থেকে 40% সিএজিআর হারে বাড়বে। এর পরের কোম্পানি ব্যাংক অফ বরোদা লিমিটেড। আরবিআই এর রেট কাটের পর এই কোম্পানিটা তাদের যে লেন্ডিং রেট সেটা 50 বেসিস পয়েন্ট কমিয়ে করেছে 8.15%। তো এর মানে কি, ধরুন এর আগে আপনি এই ব্যাংক অফ বরোদা এই ব্যাংকটার থেকে লোন নিতে গেলেন, তো আপনাকে 100 টাকা লোনের উপরে 8 টাকা 65 পয়সা সুদ দিতে হতো। সেখানেই সেই সুদ 50 বেসিস পয়েন্ট কমে হয়েছে 8 টাকা 15 পয়সা। মানে এখন আপনাকে আগের থেকে সুদ কম দিতে হবে। এর কারণে কি হবে, এই ব্যাংকের কাছে লোনের যে সংখ্যা সেটা বাড়বে। তবে দেখুন, এটা তো ব্যাংক অফ বরোদা শুরু করেছে, এরপরে কিন্তু প্রতিটা ব্যাংকই আস্তে আস্তে তাদের যে এই লেন্ডিং রেট সেটা কমিয়ে দেবে। এরপরে ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জ লিমিটেড কোম্পানির এই যে এনার্জি এক্সচেঞ্জ এর যে ভলিউম সেটা অনেক বেড়েছে, মানে কোম্পানির রেভিনিউ বাড়ার চান্স অনেক বেশি। কোম্পানির যে দেখতে পাচ্ছেন এই ইলেকট্রিসিটি ট্রেড ভলিউম সেটা 14% বেড়ে হয়েছে 10,946 মিলিয়ন ইউনিট এই মে মাসে। আর এই মে 2024-এ কোম্পানির যে ট্রেড ভলিউম সেটা ছিল 9,568 মিলি ইউনিট, মানে কোম্পানির এই ইলেকট্রিসিটি ট্রেড ভলিউম অনেকটাই বেড়েছে। এর পরের কোম্পানি হিন্দুস্তান কপার লিমিটেড। এই হিন্দুস্তান কপার লিমিটেড এই কোম্পানিটা বাজারে লিস্টেড আরো একটি কোম্পানি রিটস, এদের সঙ্গে মৌ বা মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন করেছে। এবং এই মৌ চুক্তির মাধ্যমে এরা কি করবে, ক্রিটিক্যাল যে মিনারেল আছে সেইগুলোকে মাইনিং করবে। তো এই কারণে হিন্দুস্তান কপার এই কোম্পানিটার সঙ্গে সঙ্গে রিটস এই কোম্পানিটাকেও আপনার র্যাডারে রাখতে পারেন। এরপরে গার্ডেন রিচ শিপ বিল্ডার্স এন্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড বা জিআরএসি। শুক্রবার দিন তো এই স্টকটা প্রায় 4-5 কাছাকাছি পড়েছিল, তবে এই স্টকটার জন্য একের পর এক কিন্তু ভালো খবর আসছে। এইখানে যদি দেখেন জুন 4-এর খবর, এই জিআরএসি এই কোম্পানিটা নরওয়ের যে কংসবার্গ কোম্পানিটা রয়েছে তাদের সঙ্গে ইন্ডিয়ার প্রথম পোলার রিসার্চ ভেহিকেল তৈরির জন্য মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন করেছিল। আর সেদিন স্টকটা 10% আপার সার্কিট লাগিয়েছিল। আর এইটা কোন ডেটে খেয়াল রাখুন, জুন 4। আর তারপরেই দেখতে পাচ্ছেন জুন 5-এর খবর, এই জিআরএসি এই কোম্পানিটা একটা জার্মান ফার্ম কার্স্টেন রেডার এবং একটা দুবাই বেসড ফার্ম এরিয়াস যে মেরিন এদের সঙ্গে মাল্টিপারপাস ভেসেল তৈরি করার জন্য একটা নতুন চুক্তি করেছে। এবং এইসব চুক্তির মাধ্যমে কোম্পানিটা বিদেশে তাদের যে বিজনেস সেটা কিন্তু আস্তে আস্তে বাড়াচ্ছে। তো এরপরে আরো একটা নতুন খবর এসেছে, এইখানে দেখুন জুন 7-এর খবর, এই জিআরএসি এরা আবার এই সুইডেন এবং ডেনমার্ক এই দুটো দেশের সঙ্গেও এই যে মেরিন সিস্টেম সেইগুলোর ব্যাপারে চুক্তি করেছে। তো বুঝতেই পাচ্ছেন এই কোম্পানিটা বিদেশে তাদের যে এক্সপেনশন সেটা কিন্তু খুব দ্রুত বাড়াচ্ছে। দেখুন ভারতীয় যে কোম্পানিগুলো রয়েছে এই শিপ বিল্ডিং এদের যে অর্ডার পাওয়ার ফরম্যাট সেটা কিন্তু আলাদা। এরা যখন অর্ডার পায় একবারে 20,000 30,000 কোটি টাকার অর্ডার পাবে, তারপরে কিন্তু এদের যে অর্ডার পাওয়াটা সেটা ঠান্ডা হয়ে যায়। তো সেই কারণের জন্যই এই কোম্পানিগুলোকে তাদের যে রেভিনিউ প্রফিট এগুলো বজায় রাখার জন্য বিদেশে তাদের বিজনেস বাড়াতে হবে। আর এর আগে বিদেশে এদের বিজনেস বাড়ায়নি বলে এখানে দেখতে পাচ্ছেন এই একই সেগমেন্টে কাজ করা একটি কোম্পানি কোচিন শিপইয়ার্ড, এটাকে নিয়ে কোটাক সিকিউরিটি একটা মন্তব্য করেছিল যে এই কোচিন শিপইয়ার্ড এই স্টকটা 60% পর্যন্ত পড়তে পারে। এবং কি কারণ দেখিয়েছিল, কারণ অর্ডার স্ল্যাক, মানে এদের যে অর্ডার পাওয়ার সংখ্যাটা সেটা কমছে। আর এখানেই দেখতে পাচ্ছেন জিআরএসি এই যে শিপ বিল্ডিং কোম্পানিটা এটা আস্তে আস্তে বিদেশে তাদের ফুটপ্রিন্ট বাড়াচ্ছে। এর পরের কোম্পানি অ্যাপকনস ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড, এই স্টকটাও আগামীকাল ফোকাসে থাকবে। এই কোম্পানিটা দেখতে পাচ্ছেন মুকেশ আম্বানির যে রিলায়েন্স ইন্ডাস্ট্রি এদের তরফ থেকে 700 কোটি টাকার একটা নতুন অর্ডার পেয়েছে। আর তার সঙ্গে সঙ্গে এই কোম্পানির খাতায় আরো একটা বড় ক্লায়েন্ট যোগ হলো। এরপরে যদি দেখেন একটা ছোট কোম্পানি সেমিকন্ডাক্টর সেক্টরে কাজ করে থাকে এই এমআইসি ইলেকট্রনিক, এই স্টকটা শুক্রবার দিন তো 16% কাছাকাছি বেড়েছে। এবং এই স্টকটা নিয়েও একটা নিউজ এসেছে, কোম্পানি একটা এলওএ মানে লেটার অফ অ্যাকসেপ্টেন্স সিকিউর করেছে এই তিরুমালা তিরুপতি দেবস্থানম থেকে, যেখানে কোম্পানিটা এলইডি ডিসপ্লে বোর্ড লাগাবে। আর এই প্রজেক্টের মূল্য 56,95,215 টাকা। এরপরে শুক্রবার তো দেখেইছিলেন আরবিআই রেপো রেটে একটা বড় বদল এনেছিল, যেখানে সবাই আশা করছিল 25% রেট কাট হবে, সেখানে 50% রেট কাট হয়ে গেছে। এবং তার সঙ্গে সঙ্গে একটা জিনিস কেউই আশা করেনি, সিআরআর রেট বা ক্যাশ রিজার্ভ রেশিও রেট সেটা 100 বেসিস পয়েন্ট কমানোর কথা ঘোষণা করা হয়েছে। তো সেই কারণের জন্য আপনি চাইলে ব্যাংকিং স্টকগুলো আপনার র্যাডারে রাখতে পারেন। ব্যাংকিং স্টকগুলো এমনি শুক্রবার দিন মোটামুটি ভালো পারফর্ম করেছিল। আর ঠিক একই কারণে আপনি চাইলে বিভিন্ন যে ফাইন্যান্স কোম্পানিগুলো রয়েছে এদের আপনার র্যাডারে রাখতে পারেন। এবং এর সঙ্গে সঙ্গে রিয়েল এস্টেট যে সেক্টরের কোম্পানিগুলো তাদেরও আপনি আপনার ফোকাসে
রাখতে পারেন। দেখুন, এই রেট কাট এবং সিআরআর রেট কমানোর ফলে সব থেকে বেশি যে লাভ হবে সেগুলো হবে এই রিয়েল এস্টেট সেক্টর কোম্পানিগুলোর। তবে শুক্রবার দিন রিয়েল এস্টেট ইন্ডেক্স প্রায় 4.5% কাছাকাছি বেড়েছিল। সেদিক থেকে যদি দেখেন, মানে টেকনিক্যাল হিসেবে বলছি, তাহলে এই রিয়েল এস্টেট সেক্টরে সোমবার দিন কিন্তু একটা কারেকশন হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এরপরে শুক্রবার দিন আমেরিকার যে আইটি ইন্ডেক্স নাসডাক সেটা প্রায় 1.20% বেড়ে বন্ধ হয়েছিল। তো আমেরিকার আইটি ইন্ডেক্স বেড়েছিল, সেই কারণের জন্য আপনি চাইলে ইন্ডিয়ার যে আইটি সেক্টরে কাজ করা কোম্পানিগুলো রয়েছে সেইগুলোকেও সোমবার নজরে রাখতে পারেন। এবং আরবিআই রেট কাট এবং সিআরআর রেট কমানোর সঙ্গে সঙ্গে এই যে গোল্ড লোন এই সেগমেন্টেও কিছু বদল এনেছে। দেখতে পাচ্ছেন এই যে এলটিভি সেটা বাড়িয়ে 85% করা হয়েছে, আর আগেই লিমিট ছিল 75%। সহজ ভাষায় বুঝিয়ে বলি, ধরুন আপনার কাছে 100 টাকা মূল্যের সোনা আছে, তো সেই সোনা দিয়ে লোন নিতে গেলে আপনাকে আগে 75 টাকা দেওয়া হতো, আর এখন সেই একই পরিমাণে সোনা নিয়ে লোন নিতে গেলে আপনাকে 85 টাকা দেওয়া হবে। আর তবে দেখুন, এই ক্ষেত্রেও কিছু শর্ত আছে। সেই যে লোনের পরিমাণ সেটা 2.5 লাখের নিচে হতে হবে, আর এই কারণের জন্যই কি হবে, গোল্ড লোনের যে সংখ্যা সেটা কিন্তু আস্তে আস্তে বাড়বে। তো এই কারণের জন্য আপনি চাইলে এই গোল্ড লোন সেক্টরে কাজ করা কোম্পানিগুলো যেমন মুথুট ফাইন্যান্স, তারপরে মনোপুরম ফাইন্যান্স, তারপর আইআইএফএল ফাইন্যান্স, এই কোম্পানিগুলোকে নজরে রাখতে পারেন। এরপরে তো এলন মাস্কের যে স্টারলিং সেই নিয়েও একটা নতুন খবর এসেছে। দেখতে পাচ্ছেন এলন মাস্কের যে স্টারলিং রয়েছে তারা ভারতে তাদের বিজনেস শুরু করার জন্য লাইসেন্সও পেয়ে গেছে। আর এতেই অনেকে প্রশ্ন করছেন, এতে কি জিও, এয়ারটেল এবং ভোডাফোন এদের বিজনেসে কোনো প্রভাব পড়বে? দেখুন, আগেই বলে দিই, এই জিও এবং এয়ারটেলের এই স্টারলিং ভারতে ঢোকায় কোনো প্রভাবই পড়বে না। যদি কিছু প্রভাব পড়ে সেটা ভোডাফোন আইডিয়ার উপর পড়তে পারে। কারণ হিসাবে যদি দেখেন, এই এয়ারটেল এবং জিও এরা আগেই কিন্তু এই স্টারলিংকের সঙ্গে এই ইম্প্যাক্ট করে ফেলেছে, মানে চুক্তি করে ফেলেছে। দেখতেই পাচ্ছেন এখানে এয়ারটেলের যে সুনীল ভারতী মিত্তাল এবং মুকেশ আম্বানি এরা কিন্তু এই স্টারলিংকের স্যাটেলাইট ইউজ করেই তাদের যে ন্যাশন ওয়াইড কভারেজ রয়েছে সেটাকে বাড়াবে এবং বিভিন্ন জায়গার সঙ্গে কানেক্ট করবে। আর এয়ারটেল জিও এই ইম্প্যাক্ট করলেও ভোডাফোন আইডিয়া এই ইম্প্যাক্টটা করে উঠতে পারেনি। তো এই কারণের জন্য ভোডাফোন আইডিয়া শেয়ারে কিছু প্রভাব পড়তে পারে। তবে দেখুন, এটা 2022 রিপোর্ট, সেইখানে কিন্তু বলা হয়েছে এই যে স্টারলিংকের কানেকশন সেটা নিতে গেলে প্রথম বছরে 1.58 লাখ টাকা দিতে হবে এবং পরবর্তী বছর থেকে 1.15 লাখ টাকা দিতে হবে। তো আপনার কি মনে হয় আমাদের মতো যারা সাধারণ গ্রাহক তারাই প্রায় 1.5 লাখ টাকা খরচ করে স্টারলিংকের কানেকশন নেবে? বুঝতেই পারছেন এই যে স্টারলিংক তার যে প্ল্যান সেটা কিন্তু খুব একটা সস্তা নয়। আর এই ধরনের যে প্ল্যান গুলো বড় বড় অফিস, তারপর বড় বড় বিজনেসম্যান এরাই কিন্তু ইউজ করবে। মানে আপাতত এদের যে সার্ভিস সেটা সাধারণ মানুষের জন্য আসেনি। তো সেই কারণের জন্যই আপনার কাছে যদি ভোডাফোন, তারপর এয়ারটেল, তারপর জিওর শেয়ার থেকে থাকে, তো সেরকম কোনো ভয় পাওয়ার দরকার নেই। এরপরে যদি দেখেন ইন্ডিয়াতে এই যে কোভিড-19 বা করোনা এদের সংখ্যা কিন্তু বাড়ছে। ইন্ডিয়ার যে করোনার সংখ্যা সেটা বেড়ে দাঁড়িয়েছে 6133 এবং এখানে 6 জনের মৃত্যুর খবরও শোনা যাচ্ছে। দেখুন, এই করোনা বাড়ছে, মৃত্যু বাড়ছে, এটা তো ভালো নয়। কিন্তু আপনি যদি শেয়ার মার্কেটের একজন ইনভেস্টর হিসেবে দেখতে চান বা ট্রেডার হিসেবে দেখতে চান, তাহলে আপনি এই কোভিড-19 এর সঙ্গে জুড়ে থাকা স্টক, যেইগুলো এই কোভিড-19 এর চিকিৎসা করছে, পরীক্ষা করছে, সেই স্টকগুলো, মানে মেডিকেল সেক্টরে কাজ করা কোম্পানিগুলো বা ফার্মা কোম্পানিগুলো, এইগুলোকে আপনার র্যাডারে রাখতে পারেন। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।